নমস্কার বন্ধুরা, কলকাতার আরজিকর হাসপাতালে ৩১ বছর ডাক্তারের সাথে যে জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে সেটা পুরো দেশের মানুষের আত্মাকে কাঁপিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের অনেক এলাকায় প্রোটেস্ট দেখতে পাওয়া গেছে। ডাক্তাররা স্ট্রাইক করেছে। প্রোটেস্টরদের উপরে কিছু গুন্ডা বদমাইশের হামলা এবং হাসপাতালে ভাঙচুর দেখা গেছে। পুলিশ এখনো পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে। সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে এখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, যিনি কিনা শুধু পশ্চিমবঙ্গে চিফ মিনিস্টারই নন, বরং পশ্চিমবঙ্গের হেলথ মিনিস্টার এবং হোম মিনিস্টারও বটে। একটা জিনিস দেখতে পাওয়া গেছে যে ইনি একটা প্রোটেস্ট র্যালিও বের করেন এই ঘটনার পরে, কিন্তু প্রশ্ন হচ্ছে কার বিরুদ্ধে কেউ বুঝতে পারেনি। এই ঘটনার মুখ্য অভিযুক্ত হলেন সঞ্জয় রায়, যিনি কিনা পশ্চিমবঙ্গের পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন। অতীতে তার তিনটে বিয়ে ভেঙেছিল ভায়োলেন্সের চক্করে। প্রথম প্রশ্ন, কেমন লোককে এখানে রিক্রুট করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার বানানোর জন্য? তার ডোমেস্টিক ভায়োলেন্সের হিস্ট্রি দেখে তার বিরুদ্ধে তো প্রথমেই পুলিশের অ্যাকশন নেওয়া উচিত ছিল। সিসিটিভি ফুটেজ, তার ব্লুটুথ ডিভাইস এবং ডিএনএ স্যাম্পেলসের উপর ভিত্তি করে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি তার দোষ স্বীকারও করে নিয়েছেন। কিন্তু দ্বিতীয় প্রশ্ন এটা যে হাসপাতালে তার কাছে সব ডিপার্টমেন্টের অ্যাক্সেস ছিল কিভাবে? এই ঘটনার কিছুদিন পর এই ঘটনাটা সিবিআই এর কাছে ট্রান্সফার করার কথা ওঠে। সিএম মমতা ব্যানার্জি এই দাবিও ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন, এটা বলে যে আমার তো কোনো সমস্যা নেই, যদি পরবর্তী কিছুদিনে পুলিশ কোনো কিছু করতে না পারে তাহলে তিনি নিজে এই কেসকে সিবিআই এর কাছে ট্রান্সফার করবেন। কলকাতা হাইকোর্ট পুলিশের বিশ্বাসের কমতির মতো কিছু কারণ উল্লেখ করে মামলাটাকে সিবিআই এর কাছে হস্তান্তর করার আদেশ দেয়। এর সাথে হাইকোর্ট এটাও স্মরণ করিয়ে দিয়েছে যে কোনো কেস সিবিআই কে হস্তান্তর করার ডিমান্ড এটা প্রমাণ করে যে পুলিশের উপর মানুষের ভরসা নেই। আর এটা হোম মিনিস্টার এবং চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির একটা হার। এখানে আসে আমাদের ৩ নম্বর প্রশ্ন, আসলে কিভাবে সন্দীপ ঘোষের মতো মানুষ মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়েছিল? তার উপর অভিযোগ আছে যে তিনি একজন দুর্নীতিবাজ লোক ছিলেন। কথিত আছে তিনি একজন মাফিয়ার মতো এই কলেজটাকে চালিয়েছেন, কিন্তু বারবার তার ট্রান্সফার থেমে যেত। এটা সন্দেহ করা হচ্ছে যে তিনি টিএমসির কাছের লোক ছিলেন বলে এমন মনে করা হচ্ছে। এই কেসেও তার উপর এমন অভিযোগ ছিল যে তিনি কত নৃশংসভাবে এই কেসটাকে দমন করার চেষ্টা করেছিলেন। এটাকে একটা আত্মহত্যা দেখানোর চেষ্টা করেছিলেন। ভিকটিমের পরিবারকে বেশ কয়েক ঘন্টা ভিকটিমের মৃতদেহ দেখানো হয়নি। এফআইআর লিখতেও দেরি হয়েছিল এবং তাকে যখন সেখান থেকে সরানো হয় এরপরও তাকে কলকাতার কালচারাল ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হয়। অর্থাৎ যে মানুষ এক জায়গায় থাকার যোগ্য নয় তাকে অন্য জায়গায় ট্রান্সফার করাটা কেমন জ্ঞানের কাজ? কলকাতা হাইকোর্ট এই জ্ঞানহীন কাজকে নির্দেশ করে সন্দীপ ঘোষকে অ্যাক্সেসের বর্ধিত ছুটিতে পাঠানো হয়। সন্দীপের উপর থাকা অভিযোগের চার্জকে বিচার করার জন্য ওয়েস্ট বেঙ্গল সরকার এমন একটা সিট তৈরি করেছে যেটাকে ১ মাসে তাদের রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছে। সিবিআই এই পার্টিকুলার কেসে তাদের এ পর্যন্ত ৪ বার জিজ্ঞাসাবাদ করেছে। দেশের লোকজন যখন এই বিষয়ে আওয়াজ তোলে তখন কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গ সরকার কিছু উদ্যোগ ঘোষণা করেছে। সুপ্রিম কোর্ট বিষয়টির এসইও মোটো আমল নিয়ে কিছু জোরালো বিবৃতি দিয়েছে। যেমন যদি নারীরা তাদের কর্মক্ষেত্রে নিরাপদ না হতে পারে এবং মৌলিক সমতা থেকে বঞ্চিত হয় তাহলে সম্মানের অধীনে সমতা কি? মাঠ পর্যায়ে পরিবর্তন আনতে দেশ আরেকটি ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারে না। কিছুদিন আগে আমি এই কেসকে কেন্দ্র করে পোস্ট লিখেছিলাম এবং আপনাদের বলেছিলাম আশা করি আপনাদের ইন্টারেস্ট কমে যাবে না এই ইস্যুতে। যতক্ষণে আমার এই ভিডিওটা রিলিজ হবে ততক্ষণে হয়তো আক্রোশ শেষ হয়ে যাবে, হয়তো প্রোটেস্ট থেমে যাবে, কিন্তু দেশে প্রতিদিন হওয়া প্রায় ৮০ ধর্ষণ কেসগুলো থেমে যাবে? কখনোই না। কলকাতার খবরের পর উত্তরাখণ্ড থেকে এই খবর এসেছে যে এক নার্সের সাথেও এই রকমই ঘটনা ঘটেছে। এই কেসে বাস ড্রাইভার আর বাস কন্ডাক্টর সামিল ছিল। বেঙ্গালুরুতে একটা
21 বছরের কলেজ স্টুডেন্ট পার্টি থেকে বাড়ি ফিরছিল, আর তার সাথেও এমন ঘটনা ঘটে। মহারাষ্ট্রের বদলাপুরে এক স্কুলের ক্লিনিং স্টাফ 3 এবং 4 বছরের দুইটা ছোট মেয়েকে সেক্সুয়ালি অ্যাবিউজ করার খবর এসেছে। শতাধিক পেরেন্টস রেলওয়ে স্টেশন ব্লক করে। এইসব খবর দেখে আপনার মনে হতে পারে গত 8-10 দিনে একটু বেশি ধর্ষণ হতে শুরু করেছে গোটা দেশে, কিন্তু এই কথা সত্য নয়। ধর্ষণ প্রতিদিন হচ্ছে, কিছু রিপোর্টিং প্রতিদিন হচ্ছে না, আক্রোশ আর প্রোটেস্ট প্রতিদিন হচ্ছে না। দেশের সবচেয়ে বড় প্রোটেস্ট হয়েছিল সম্ভবত 2012 সালে নির্ভয়া কেসের পর। এরপর 2019-এ যখন হায়দ্রাবাদে একটা 26 বছরের ভেটেরিনারি ডাক্তারের ধর্ষণ এবং মার্ডার হয়েছিল। এরপর 2020 সালে মানুষের আক্রোশে ফেটেছিল হাথরাস কেসকে নিয়ে। এখানে 19 বছরের এক মেয়ের সাথে এমনটাই হয়েছিল। আর এখন 2024-এ কলকাতায় এই কেস হলো। গত 12 বছরে 4 বার মানুষের আক্রোশে প্রোটেস্ট হয়েছে। হয়তো আমি এই 2-3টা কেস ভুলে যাচ্ছি, কিন্তু ব্যাপকভাবে বলতে গেলে 7-8 বারের বেশি আক্রোশ এবং প্রোটেস্ট আমরা দেখিনি। আর এমনটা না যে আক্রোশ দেখানো ভুল, এরকম কিছু শুনে আক্রোশ অনুভব করা একটা ন্যাচারাল ইমোশন, আর প্রোটেস্ট করাও আমাদের জীবিত থাকার নিদর্শন। কিন্তু অবস্থা তো কিছুটা শুধরে যাওয়া উচিত। 2012 থেকে শুরু, আমরা আজ পর্যন্ত যদি দেখি তাহলে এটার উল্টোটা হয়েছে। 2012 সালের আশেপাশে এক বছরে প্রায় 25,000 এরকম কেস রিপোর্ট হতো, যখন কিনা NCRBL লেটেস্ট ফিগার অনুসারে 2022-এ 31,000 রিপোর্ট লেখানো হয়েছিল। অর্থাৎ প্রতিদিন 85টা ধর্ষণ কেস। যদি আমরা বাড়ন্ত দূষণের সাথে সাথে অনুপাতও দেখি তাহলে সেখানেও আমরা গড়বড় দেখতে পাই। তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত দেশের দূষণ বেড়েছে 14.1 গুণের কাছাকাছি, কিন্তু ধর্ষণ কেস বেড়েছে 1.25 গুণের কাছাকাছি। এর অর্থ পরিষ্কার, অবস্থার অবনতি হচ্ছে। ধর্ষণের যে রুট কজেস সেটা শুধুমাত্র তৈরি হচ্ছে এমন নয়, বরং দিন দিন বাড়তেই আছে। এটার ফলে আমার কাছে অযৌক্তিক মনে হয় এই সপ্তাহ প্রোটেস্ট হয়, এটা ঠিক আছে, কিন্তু বছরের বাকি দিনগুলোতে দেশের মানুষ এমন আচরণ করে যে সব চাঙ্গা আছে, এটা অযৌক্তিক। এই সিচুয়েশন শোধরানোর জন্য কি হওয়া উচিত? আপনারা কি এই আনকমফোর্টেবল আলোচনার জন্য প্রস্তুত? এই আলোচনা এজন্য আনকমফোর্টেবল হবে কারণ হয়তো আপনি দেখে থাকবেন আপনাদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনোভাবে ইনডাইরেক্টলি এই সমস্যার একটা অংশ। আপনারা কি এটাকে স্বীকৃতি দেবেন? আমার জানা নেই, কারণ ভীর দাস এটাই বলেছিল যে আমার 2টা ইন্ডিয়ায় বসবাস করছি। একদিকে আমাদের দেশে নারীদের পূজা করা হয়, আর একদিকে তাদের সাথে এমন ভয়ঙ্কর ক্রাইম হয়। কথা ভুল তো ছিল না, তবে মানুষের কাছে এটা খারাপ লেগেছে। এরকমই নির্ভয়া কেসের পর লেসলি অ্যাডউইনের একটা ডকুমেন্টারি এসেছিল ইন্ডিয়াস ডটার নামে। এটা এত শক্তিশালী এবং চিন্তা উদ্বেগকারী ডকুমেন্টারি ছিল যে দেশের প্রত্যেকটা স্কুলে এটাকে ক্লাস 10-এর বাচ্চাদের দেখানো উচিত ছিল, কিন্তু আমাদের দেশের মানুষ এতে আনকমফোর্টেবল হলো আর ডকুমেন্টারিটাকে ব্যান করা হলো। বলা হলো এতে ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ইমেজ খারাপ হবে। আজকের আলোচনায় আপনাকেও ঠিক সেরকমভাবে আনকমফোর্টেবল লাগতে পারে, কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে এই ইস্যুতে কনসার্ন করেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর সলিউশনের জন্য যে স্টেপগুলো আমরা আলোচনা করব সেই সলিউশনে অংশ হন। এই ভিডিওটা শুরু করি একটা সিম্পল প্রশ্ন দিয়ে, ধর্ষণ কি খারাপ জিনিস? আপনারা বলবেন কেমন অবান্তর প্রশ্ন করছি। অবশ্যই ধর্ষণ খারাপ জিনিস, কিন্তু আমরা যখন আমাদের সোশ্যাল অ্যাটিটিউডকে দেখি তখন কিছু ভিন্ন চিত্র বের হয়ে আসে। সবাই তো বলে ধর্ষণ খারাপ জিনিস, প্রত্যেকেই এটাকে তাদের নিজস্ব শর্ত প্রয়োগ করে। যেমন নূপুর শর্মার কেস দেখে নিন। বিজেপির সেই নেতা যিনি কিনা একদিনে 3-3টা আলাদা আলাদা চ্যানেলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সম্পর্কে কিছু আপত্তিকর কথা বলেছিলেন। আমি এটা ক্রিটিসাইজ করে একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে বলেছিলাম যে কিভাবে নূপুর শর্মার স্টেটমেন্ট সম্পূর্ণ ইচ্ছাকৃত এবং দূষিত ছিল।
এর কারণে আরব দেশের সামনে আমাদের দেশকে লজ্জিত হতে হয়েছিল। কিন্তু নূপুরের এই ভুল স্টেটমেন্টের জন্য তাকে ধর্ষণের হুমকি দেওয়া কি ঠিক হয়েছিল? একদম না। না, জানি তিনি কতগুলো মৃত্যুর হুমকি এবং ধর্ষণের হুমকি পেয়েছিলেন, যা একটি সভ্য সমাজের ন্যায়সঙ্গত হতে পারে না। আর.ডি. ট্রাস্কির কেসটা দেখুন। তিনি একজন ট্রেন্ড হিস্টোরিয়ান। ঔরঙ্গজেবের ওপরে তিনি অনেক লেখালেখি করেছেন। এমনটা নয় যে ঔরঙ্গজেবকে তিনি মহান রাজা বলেছেন, কিন্তু তার সন্ধানের ভিত্তিতে ঔরঙ্গজেব একজন কমপ্লিকেটেড চরিত্র ছিল, যিনি একদিকে হিন্দু মন্দির ভেঙেছিলেন, কিন্তু অন্যদিকে অনেকবার হিন্দু মন্দিরকে বাঁচিয়েছিলেন। যদি তার এই ঐতিহাসিক অনুসন্ধান কারো ভুল মনে হয়, তাহলে তার সাথে তর্ক করতে পারেন, তার বিরুদ্ধে প্রমাণ দিতে পারেন। কিন্তু না, মানুষ কি দেয়? মৃত্যুর হুমকি এবং ধর্ষণের হুমকি। ইন্দিরা জয়সিংয়ের কেসটা দেখে নিন। তিনি একজন বিখ্যাত হিউম্যান রাইট লয়ার। লিঙ্গ সমতার জন্য অনেকগুলো ল্যান্ডমার্ক কেসে তিনি হাজির হন। যখন নির্ভয়ার কেসে ধর্ষকের ফাঁসির সাজা শোনারও উপক্রম, তখন তিনি ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে কথা বলেন। কনটেক্সটের জন্য বলে দিই, পৃথিবীর 112টা দেশে ডেথ পেনাল্টিকে ধ্বংস করা হয়েছে। তারপরও এটা নিয়ে হয়তো তর্ক করে বলা যায় যে ইন্দিরা জয়সিংয়ের বক্তব্য ILL টাইমস ভুলভাবে উচ্চারিত ছিল, অথবা নির্ভয়ার পরিবারের পক্ষ থেকে এমন আপিল করা ভুল ছিল। আমরা ডেথ পেনাল্টি সম্পর্কে তার বক্তব্যের সাথে অসম্মতি প্রকাশ করতে পারি, কিন্তু কঙ্গনা রানাওয়াত কি বলেছিল? তাকে রেপিড সিম্প্যাথাইজার বলে ফেলেছিল। শুধু এইটুকুই নয়, তাকে রেপিস্টের সাথে জেলে রাখার কথাও বলে ফেলেছিল। ওই মহিলাকে ওই 4 জন ধর্ষকের সাথে 4 দিন ওই জেলে রাখো, যাদের প্রতি এত দয়া। আর এমন মহিলাদের গর্ভ থেকেই এমন দানব বের হয়। রাজনৈতিক মতামত বা রাজনৈতিক সমর্থনের এই ফাঁদ বিলকিস বানুর দোষী সাব্যস্তদের মুক্তি দেওয়া সম্ভব করে তোলে। এমন দানবদের মিষ্টি খাওয়ানো হয়, সংস্কারী ব্রাহ্মণ বলা হয়, আর মানুষও আক্রোশ দেখায় না। প্রাজওয়াল রাবানা, যার সম্পর্কে 2500টিরও বেশি মহিলাকে যৌন শোষণের অভিযোগে রিপোর্ট এসেছিল, কিন্তু অনেক মানুষ চুপ ছিল। সাজাপ্রাপ্ত ধর্ষক গুরমিত রাম রহিমকে বারবার প্যারোল দেওয়া হয় ইলেকশনের পূর্বে। যারা তার অন্ধভক্ত তারা বলে ধর্ষণ করা খারাপ, তবে আমাদের বাবা সাজাপ্রাপ্ত হয়েছে। কিন্তু তারপরও আমরা এই কথাটাকে ইগনোর করে বাবাজিকে বলবো যে আমরা তাকে ভোট দেব। ব্রিজভূষণ, শরণ সিং, কুলদীপ সিং সেঙ্গার আর কাঠুয়া কেসের রেপিস্টদের পক্ষে তো র্যালিও বের করা হয়। আর যে বিজেপি নেতা চৌধুরী লাল সিংহ ধর্ষণ অভিযোগের সাপোর্টে র্যালি বের করত, তাকে কংগ্রেস সামিল করা হয় এবং ইলেকশনে টিকিটও দেওয়া হয়। এই জন্য আমি বলি, সোশ্যাল মিডিয়ায় সবাই বলে যে ধর্ষণ খারাপ, কিন্তু যখন রেপিস্টকে সাপোর্ট করার কথা আসে, নিজের পলিটিক্যাল ওপিনিয়নের কথা আসে এবং নিজস্ব বিচারের কথা আসে, তখন মানুষ এখানে শর্ত আরোপ করে দেয়। আরে, যদি কারোর কথা আপনার সঠিক মনে না হয়, তাহলে আপনি তার সাথে তর্ক করতে পারতেন। যদি সে অবৈধ কিছু করে থাকে, তাহলে পুলিশে রিপোর্ট করতে পারেন, কিন্তু ধর্ষণ করা ভুল, ফুল স্টপ। ধর্ষণের হুমকি দেওয়া খারাপ, ফুল স্টপ। কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষের যদি কিন্তু চলতেই থাকে, আর কথা শুধুমাত্র পলিটিক্যাল ওপিনিয়ন পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং মানুষের অন্যান্য অনেক বিধানেও শর্ত আরোপ হয়। হাথরাস কেসে অধীর চৌধুরী জি নিউজে বলেন, ভিকটিমের সাথে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল। তিনি এই কথাকে প্রমাণ করার জন্য গ্রামের এক লোকের ইন্টারভিউ নেন। আমাদের অনুসন্ধান অনুসারে ভিকটিম এবং মুখ্য অভিযুক্ত, যার নাম সন্দীপ, যাদের মধ্যে পুরানো জানাশোনা ছিল, প্রেমের সম্পর্ক ছিল। নিউজ 18-এর রিপোর্টার অনামিকা 45 মিনিট ধরে চিল্লাতে থাকে যে ভিকটিমের বাড়ির একটা ফোন থেকে অভিযুক্তের ফোনে 104টা কল ছিল। ঘন্টার পর ঘন্টা তাদের কথা হয়েছিল। আমরা আপনাদের কাছে সত্যিটা পৌঁছাচ্ছি। তাদের ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে এবং 104 বার কথা হয়েছে। আমরা সত্যকে সামনে আনি। নিউজ 18 যেখানে পৌঁছায় সেখানে সত্য বলে। সত্য। অর্ণব গোস্বামী তো এটা পর্যন্ত বলে দেন যে এখানে কোনো ধর্ষণ হয়নি, এসব মন গড়া কাহিনী।
বিজেপির নেতা এবং হরিয়ানার ফার্মার চিফ মিনিস্টার মনোহর লাল খাট্টারও কিছুটা এমন কথা বলেছেন। 80 থেকে 90% মামলায় অভিযুক্ত এবং ভিকটিম একে অপরের পরিচিত হয়। তাদের মধ্যে ঝগড়া হলে মেয়েরা ধর্ষণের অভিযোগ করে। এমনই সংবেদনশীল স্টেটমেন্টস আমরা পশ্চিমবঙ্গের সিএম মমতা ব্যানার্জির কাছ থেকেও শুনতে পাই। যেমন 2022-এ নদিয়ায় ধর্ষণ কেস, যেখানে একটা 14 বছরের বাচ্চা ভিকটিম ছিল। এই ঘটনায় তারা বলেন ছেলেটার সাথে মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল। এমন কথাগুলোকে সামনে আনতে সত্যি খুব খারাপ লাগে। এই জিনিসটাও কিন্তু এখন তাদের বুঝতে হবে যে প্রেমে উভয়ই আবদ্ধ থাকা মানে ধর্ষণের লাইসেন্স পাওয়া নয়। কথা একেবারে সিম্পল। ধর্ষণ মানে জবরদস্তি, ধর্ষণ মানে কারো স্বাধীনতার লঙ্ঘন। কেউ যতই কারো সাথে প্রেমের সম্পর্কে থাকুক না কেন, দুজন পার্টনারের কনসেন্ট এখানে জরুরি। কনসেন্ট মানে সম্মতি, মেয়ের সম্মতি থাকা অত্যন্ত জরুরি। আর এখানে দ্বিতীয় কথা হলো এই কনসেন্ট বিপরীতমুখী হয়, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই যখনই চায় নিজের সম্মতি ফেরত নিতে পারে। নিজের সম্মতি উঠিয়ে নেওয়ার অধিকার সবসময় সবার আছে। তৃতীয় কথা, যে কেস সম্পর্কে মমতা ব্যানার্জি বলেছিলেন সেই ভিকটিম তো নাবালিকা ছিল, আর নাবালিকার কেস তো তার সম্মতি মানা হয় না। প্রথমে এই বয়স 16 বছর ছিল, কিন্তু 2022 পস্কো অ্যাক্টের অন্তর্গত এটাকে 18 বছর বয়সে নির্ধারণ করা হয়। প্রথমে হয়ে গেল এখানে মানুষের সোশ্যাল পলিটিক্যাল ওপিনিয়ন। দ্বিতীয়ত হলো লাভ অ্যাফেয়ার, কারো সাথে প্রেমের সম্পর্ক থাকা। তৃতীয়ত মানুষের যদি এবং কিন্তু শর্ত আরোপ, যে মেয়েটা এত রাত্রে বাইরে কি করছিল। গোয়ায় 2 নাবালিকাকে ধর্ষণ করা হয়। বিজেপি নেতা এবং গোয়ার চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ান্ত বলে মেয়েরা রাতে বাইরে কেন ছিল। ঝাড়খণ্ডে এক আদিবাসী মেয়ের ধর্ষণ এবং মার্ডার হলে ঝাড়খণ্ডের এমএলএ মুক্তি মোর্চাও ঠিক এমনই কথা বলেছিল। ভিকটিমের মা বাবার উপর দোষ দিয়ে বলেছিল তারা তাদের মেয়েকে সন্ধ্যার পর বাইরে যেতে দেয় কেন। ইন্টারেস্টিং কথা কি জানেন, নির্ভয়ার এক ধর্ষকের এক চিন্তাধারা ছিল যে সে বলেছিল মেয়েরা যদি রাত্রে বাড়ি থেকে বের হয়, ছোটখাটো কাপড় পরিধান করে, তাহলে ধর্ষণের জন্য সেই দায়ী। যদি কোনো শালীন মেয়ে রাত 9টায় বের হয়, তাহলে ধর্ষণের জন্য ছেলের চেয়ে মেয়ে বেশি দোষী। একবার আবারও এসব ননসেন্স বাহানবাজি। মেয়েরা রাত্রে বাইরে থাকায় ধর্ষণ হয় না, ধর্ষক বাইরে থাকায় ধর্ষণ হয়। যদি কারো মনে হয় যে তার ছেলে পোটেন্সিয়াল ধর্ষক, তাহলে তারা যেন তাদের ছেলেকে রাত্রে ঘরে তালা বন্ধ করে রাখে। দ্বিতীয় কথা হলো বছরের পর বছর এনসিআরবি রিপোর্টে দেখা যায় 90%-এরও বেশি কেসে ভিকটিমের পরিচিত লোকই অভিযুক্ত হয়। 2015 সালে 95% পরিচিত, 2017 সালে 93% আর 2021 সালে 96.8%। এতে পাড়ার মহল্লার লোক, বন্ধু, সহকর্মী, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স এবং আত্মীয় স্বজন জড়িত থাকে। নভেম্বর 2020 দিল্লি পুলিশ পার্লামেন্টারি প্যানেলকে একটা রিপোর্ট হস্তান্তর করে, আর সেটাতেও কিছু একই জিনিস দেখা যায়। দিল্লির কেসেও 98% কেস এমন ছিল যেখানে পরিচিত লোকেরাই অভিযুক্ত ছিল। 57 কেসে ফ্যামিলি মেম্বার, রিলেটিভ বা ফ্যামিলি ফ্রেন্ড ছিল। এই ঘটনা অন্য দেশেও দেখা যায়। আমেরিকায় পাওয়া গেছে যে 80% কেসও পরিচিত লোকেরাই অভিযুক্ত হিসেবে সাব্যস্ত হয়। তো বেশিরভাগ কেসে যেহেতু পরিচিত লোকেরাই এই কাজ করছে, তাহলে রাতে বাইরে বেরোনোর কথা আসে কিভাবে? চতুর্থ কন্ডিশন আসে লুজ ক্যারেক্টারে। বলা হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো খারাপ জিনিস, কিন্তু এটা মেয়েদের লুজ ক্যারেক্টার ছিল। ধর্ষণের জন্য হওয়া প্রোটেস্টও আমাদের প্রায়ই শুনতে হয় যে নারী তো দেবীর রূপ হয়, সে কারো বউ, কারো বোন, কারো মা। কিন্তু সমস্যা এটাও যে মানুষ একদিকে নারীদের ভগবানের মতো দেখে, অথবা অন্যদিকে তাদের অবজেক্টের মতো দেখে। আরে একবার তাদের মানুষের মতো করেও দেখে নাও। প্রতিটা নারী পুরুষের মতোই একজন মানুষ। সে একজন লোকাল স্টেজ ড্যান্সার হোক বা একজন যৌনকর্মী, প্রতিটা মানুষের মতো সংবিধান তাদের বরাবর অধিকার দিয়েছে। কিন্তু অক্ষয় কুমারের ফিল্মে আমরা কেমন ডায়লগ শুনতে পাই, একজন যৌনকর্মীর মর্যাদা রক্ষা করা এবং তেসমার খানকে কারারুদ্ধ করা দুটোই অকেজ।
কিছু দর্শক মেন্টালিটির মানুষের এমন চিন্তাধারা হয় যে মেয়ে স্টেজে ডান্স করছে তো তার সাথে উল্টোপাল্টা কাজ করা যায়। এমন মানুষ ওই মেয়েকে চরিত্রহীনা বলে, কিন্তু সত্যিকার অর্থে এমন মেন্টালিটির মানুষের চেয়ে চরিত্রহীন আর কেউ হতে পারে না। একটা দারুণ ফিল্ম এসেছিল এর উপর, আনারকালি অফ আরা, যেখানে সুয়ারা ভাস্কর এমনই এক লোকাল স্টেজ ড্যান্সারের রোল প্লে করেছিল। একজন নেতা তার উপর হামলা করলে সেও তার বিরুদ্ধে লড়াই করে। ফিল্মে এটাই দেখানো হয়েছে যে প্রতিটা নারীর তার নিজের শরীরের উপর অধিকার আছে। পিঙ্কো এমন একটা সেন্সিটিভ ফিল্ম যেখানে দেখানো হয়েছে যে কোনো মেয়ে মদ খেয়েছে মানে এই নয় যে তার সাথে মিসবিহেভ করা যাবে। ধর্ষক মেন্টালিটির মানুষদের আর একটা এক্সকিউজ হয় যে মেয়েটা তো মতলব ছিল। একথা সত্যি যে মদ পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু মদ পান করা কারো চরিত্র বিচার করা যায় না। আর এটাকে সেক্সুয়াল অ্যাসাল্টের বাহানা তো একদমই বানানো যায় না। এখানেও কনসেন্ট অর্থাৎ সম্মতি জরুরি। এমনকি সেকশন 63 এটাও বলে যে যদি নেশাগ্রস্ত অবস্থায় মেয়ে সম্মতি দেয় তবে এটা ধর্ষণের অভিযোগের জন্য ভিত্তি হতে পারে। ষষ্ঠ কন্ডিশন, যা ভিকটিমের জন্য কমন একটা দোষারোপ। ধর্ষণ তো খারাপ জিনিস, কিন্তু মেয়েটা ছোট কাপড় পরেছিল। একবার আবারও বাজে একটা যুক্তি। যদি ছোট কাপড় পরার জন্য ধর্ষণ হয় তাহলে ছোট বাচ্চাদের কেন ধর্ষণ করা হয়? বৃদ্ধা মহিলাদের কেন ধর্ষণ করা হয়? মেন্টালি অসুস্থ মেয়েদের কেন ধর্ষণ করা হয়? শাড়ি এবং বুরখা পরা মেয়েদের কেন ধর্ষণ করা হয়? গ্রামে কেন ধর্ষণ করা হয়? রাজস্থান এবং উত্তরপ্রদেশে তো ছোট কাপড় পরা একদমই রেয়ার ব্যাপার, তারপরও সেখানে সবচেয়ে বেশি ধর্ষণ কেন হয়? এটা একেবারেই বাজে যুক্তি। তারপরেও জানি না কেন সমাজে এই যুক্তি প্রচলিত। এটা তাদের মনে ঢুকে গেছে যে ছোট কাপড় পরার কারণেই ধর্ষণ হয়। সমস্ত মহিলা ছোট পোশাক পরে বা ধর্ষণের জন্য নগ্ন হয়। যদি আপনি পেরেন্টস হন তবে দয়া করে মেয়েদের কন্ট্রোল করুন। বোম্বাই হাইকোর্টে পর্যন্ত একটা লোক একবার বলেছিল ছোট কাপড়ের জন্য ধর্ষণ হয়। কোজিকোড সেশন কোর্টে তো একজন জজ বলে দিয়েছিল যে ছবিতে কমপ্লেন করা মেয়ে ভরকে দেওয়া কাপড় পরেছিল, এজন্য অভিযুক্তের বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের সেকশন লাগবে না। বিজেপি নেতা সিসি প্যাটেলও এরকম কিছু বলেছিল, যিনি পরে অ্যাসেম্বলিতে পণ দেখতে গিয়ে ধরা পড়ে। বিজেপির এমএলএ রেণুকা আচার্য রাজকোট এবং বিজেপি মেয়র রাক্সা বড়িয়া এরকম বক্তব্য দিয়েছিল। একটা এনজিও আকসারা সেন্টার 8টা শহরে কাজ করে। কাছাকাছি প্রায় 3000 ছেলে এবং 3000 মেয়ের সার্ভে করে যারা 15 থেকে 29 বছর বয়সের মধ্যে ছিল। এদের মধ্যে 54.8% ছেলেরা বলে যে অশ্লীল কাপড় পরায় ধর্ষণ হয় এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়। আর দারুণ ব্যাপার দেখুন, 39.2% মেয়েদেরও এটাই মান্যতা ছিল। অর্থাৎ নারীরা নিজেরাও এই ভুল চিন্তার শিকার। এই চিন্তার পেছনে দায়ী এক পপুলার প্রিসেপশন, যা মানুষরা মানে যে ধর্ষণের কারণ হলো সেক্সুয়াল আর্জ। কিছুদিন আগেই একটা ফিল্ম এসেছিল মহারাজা। ফিল্ম ভালো ছিল, কিন্তু সেখানেও ধর্ষণের এই ভুল রিপ্রেজেন্ট দেখানো হয়েছে। অনেক পুরনো হিন্দি ফিল্ম আছে যেখানে স্যালো প্লট ডিভাইসের মতো ব্যবহার করা হয়, যেখানে প্রেম চোপড়া, শক্তি কাপুর আর রঞ্জিত ধর্ষকের রোল প্লে করেছিল। সেখানেও ধর্ষককে এভাবেই চিত্রিত করা হয়। জানিদ উসমান নামের একটা পুরনো ফিল্ম তো সব সহ্য ক্ষমতা পার করে ফেলেছে। অক্ষয় কুমারের ক্যারেক্টার এই ফিল্মে মেয়ের মলেস্টারকে মাফ করে দিতে বলে এটা বলে যে তোমার মতো এত সুন্দর মেয়েকে দেখে তো মৃত মানুষেরও হৃৎপিণ্ড ধুকফুক করতে শুরু করবে। তোমার মতো এত সুন্দর মেয়েকে দেখে তো মৃত মানুষের হৃৎপিণ্ড ধুকফুক করতে শুরু করবে। আর এরা তো জীবিত যুবক, এদের কি হাল হবে? কিন্তু সত্যি কথা হলো বন্ধুরা, সেক্সুয়াল আর্জের সাথে ধর্ষণের কোনো কানেকশন নেই। এই জন্য এটাকে যুবক বয়সের জোশ বলে জাস্টিফাই করা বন্ধ করে দিন। এমনটা নয় যে যারা ধর্ষণ করে না তাদের মধ্যে আর্জ থাকে না, আর ধর্ষকের মধ্যে এত আর্জ হয় যে অনিয়ন্ত্রিত হয়ে যায়। এটা একেবারেই বাজে কথা। অনেক সময় ধর্ষকের কাছে সম্মতিকারী অংশীদারও থাকে, সে বিবাহিত হয়। পল গিবার্ডের রিসার্চে অনেক সার্ভের মধ্যে এই জিনিসটাই বারবার বলা হয়েছে। ধর্ষণের পেছনে আসল 3টা কারণ থাকে, আর ধর্ষককে
তিনটে ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। প্রথম হলো পাওয়ার রেপিস্ট, যারা সেলফ ওয়ার্থ ইস্যুর শিকার, এটার মাধ্যমে সে নিজের ভেতরে শক্তি অনুভব করতে চায়। আর দ্বিতীয়ত অ্যাঙ্গার রেপিস্ট, যাদের মধ্যে রাগ থাকে, তারা অপমানজনক হয় এবং গালি দেয়। আর ভিকটিম যদি প্রতিরোধ না করে তখনও হিংস্র হয়ে যায়। এই ক্যাটাগরির ধর্ষক সচরাচর ধর্ষিতাকে মেরেও ফেলে। তৃতীয়ত হলো স্যাডিস্টিক রেপিস্ট। স্যাডিসিজমের অর্থ হলো ফিজিক্যাল এবং মেন্টালি খুশি হওয়া, অন্যকে নির্যাতিত বা তাদের বিরুদ্ধে অত্যাচার হতে দেখে আনন্দ পাওয়া। এরকম ধর্ষক সচরাচর ভিকটিমকে দীর্ঘ সময় ধরে অত্যাচার করতে থাকে। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠবে যে এই কন্ট্রোল করার যে মন্দ ইচ্ছা, এই রাগ বা স্যাডিসিজম আসে কোথা থেকে? অনেক আলোচনায় দেখা গেছে যে নিজের রাগ প্রকাশ করার জন্য মানুষ রেপিস্টকে মেন্টালি অসুস্থ বলে দেয়। এরকম তুলনা করা ভুল, কারণ আমরা মেন্টাল ইলনেসকে সিগমাটাইজ করতে থাকি। কিছু ধর্ষকের মেন্টালি অসুস্থতা অবশ্যই হয়, কিন্তু এরকম নয় যে ধর্ষক মেন্টালি অসুস্থ। এরা সাধারণত দানব হয়। এদের আপনি শয়তান, রাক্ষস যাচ্ছে তাই বলতে পারেন। পরবর্তী প্রশ্ন আপনার মনে আসবে যে কিছু মানুষ কেন এমন তৈরি হয়? এর পেছনেও তো কিছু রুট কারণ হবে, তাই না? এই রিসার্চটা দেখুন। এই রিসার্চ করা হয়েছিল 269টা সেক্সুয়াল অপরাধীদের উপর, যেখানে ধর্ষকরাও সামিল ছিল। অনেক কারণ আইডেন্টিফাই করতে হয়েছে। তাদের ছোটবেলায় তাদের সাথে হওয়া চাইল্ড অ্যাবিউজ, 10 বছর বয়সের পূর্বেই পর্নোগ্রাফি এক্সপোজার, ফিজিক্যাল অ্যাবিউজ, ফ্যামিলি ভায়োলেন্স, ইমোশনাল অ্যাবিউজ, cruelty to animals, exposure to violent media as child, insecure parental attachment, relationship filled with anxiety। এই কারণগুলো স্টাডি করা অত্যন্ত জরুরি, কারণ সমাজে পুনরায় নতুন ধর্ষককে থামিয়ে দেওয়া সম্ভব। এসব কারণে তো এই ব্যক্তির ব্যক্তিত্ব এমন তৈরি হয়ে গেছে যে তার মধ্যে এভিল ডিজায়ার, রাগ বা স্যাডিসিজম ভরা আছে। কিন্তু আমেরিকায় আমরা যে মাস শুটিংয়ের ব্যাপারে শুনি, সেখানেও রাগ একটা কমন ফ্যাক্টর। কিছু মানুষের মধ্যে এমন গভীর উপবিষ্ট রাগ ডিপ্রেশনের রূপ নেয়। এমত অবস্থায় প্রশ্ন আসে যে ধর্ষকের কেসে ডমিনেট করার যে এভিল ডিজায়ার, রাগ, স্যাডিসিজম আছে, সেটা ধর্ষণের মাধ্যমেই কেন বেরিয়ে আসে? এর সঠিক উত্তর হলো রেপ কালচার। দুনিয়াভর এই শব্দের ব্যবহার হয় যে এই মাস মিডিয়া সোশ্যাল অ্যাটিটিউডস এবং সংস্কৃতিকে ডিনোট করার জন্য, যা ধর্ষণকে তুচ্ছ এবং স্বাভাবিক করে। যেমন কামব্যাক এক্স ফিল্মে করিনা কাপুর বলে, তুমি কি আমার মুখ বন্ধ করবে? তো অক্ষয় কুমারের ক্যারেক্টার তাকে জবরদস্তি কিস করে। এসব কমেডির নামে হয়। এরকমই তো সো কল্ড কমেডি কবির সিং ফিল্মেও দেখা যায়। সেখানে লিড ক্যারেক্টারে লাইভ পয়েন্টে রেখে মলেস্ট করে। লুইস সিকে, জর্জ কার্লিন এবং নম ম্যাকডোনাল্ডের মতো বেশ কিছু বিখ্যাত কমেডিয়ানদের ধর্ষকের মতো কথা নিয়ে কমেডি করতে দেখা গেছে। আর ইন্ডিয়ান স্ট্যান্ড আপ কমেডিও গালিতে ভরপুর। শুধুমাত্র মেল নয়, ফিমেল কমেডিয়ানও এরকম মা বোনেরা গালি দেয়, যা সোশ্যাল ভায়োলেন্সকে স্বাভাবিক করে দেখায়। বন্ধুদের সাথে ক্যাজুয়াল আলাপের মধ্যেও অনেক মানুষ এরকম গালির ব্যবহার করে, যা সাধারণ ব্যাপার হয়ে গেছে। কিছু মানুষ এটা রাগে করে, তো কিছু মানুষ ঠাট্টা চলে। কিন্তু এসব করার ফলে রেপ কালচার স্বাভাবিক হয়। এটাকেই বলে ধর্ষণের নর্মালাইজেশন, যেখানে ধর্ষণ যোগসে আপনার হাসি পায়। ধর্ষণ ভিডিও দেখতে বা ধর্ষণের হুমকি দিতে এতটুকু অনুশোচনা হয় না। সাইকোলজিস্ট মধুমিতা পান্ডে বিহার জেলে 122 জনকে দোষী সাব্যস্ত ধর্ষক এবং 65 জনকে দোষী সাব্যস্ত খুনিদের সাথে কথা বলেছেন। তিনি এক পরিষ্কার পার্থক্য নোটিশ করেছেন খুনি এবং ধর্ষকের মধ্যে। বেশিরভাগ খুনিদের খুন করা নিয়ে অনুশোচনা ছিল, আফসোস ছিল, আর তারা এটা বুঝতে পেরেছিল যে তাদের এহেন কর্মকাণ্ডের জন্য কিভাবে অন্যদের জীবন ধ্বংস হয়ে গেছে। কিন্তু অপরদিকে বেশিরভাগ ধর্ষকদের কর্মকাণ্ডে ধর্ষকদের অনুশোচনা ছিল না। এজন্য আমরা সমাজে দেখতে পাই যে অনেক ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি বারবার অপরাধী হয়, কারণ একবার তারা ভুল করার পর তাদের মনে হয় তারা কোনো কিছুই ভুল করেনি। আর এখানে প্রশ্ন হলো, তাদের অনুশোচনা হয় না কেন?
মধুমিতা তাদেরকে দুইটা প্রশ্ন করে। সামনে আসে যে তাদের মহিলাদের ব্যাপারে অনেক অপ্রত্যাশিত দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা শুধুমাত্র রিসার্চ নয়, আগেও এমন অনেক রিসার্চ করা হয়েছে। সুসান ব্রাউন মিলার 1975 সালে এগেনস্ট আওয়ার উইলমেন, ওমেন অ্যান্ড রেপ বইয়ে এমন কথা বলেছিল, ধর্ষণ হলো ভয় দেখানোর একটি সচেতন প্রক্রিয়া। সুসান ছাড়াও রিচার্ড জনসন, ড্যানিয়েল কাসমানো, রেবেকা উইনক্যান্ড এর মতো অনেক রিসার্চার রিসার্চ করে এই একই জিনিস খুঁজে পেয়েছে। এসবের উপর এবার কথা আসে বিষাক্ত পুরুষতন্ত্র এবং পিতৃতান্ত্রিক সংস্কৃতি, যেখানে মহিলাদের একজন স্বাধীন মানুষের পরিবর্তে একজন নিকৃষ্ট অমানবিক মানুষের মতো দেখা যায়। তারপর না জানি কত সীমাবদ্ধতা দেওয়া হয় যে এটা করো না, এটা পরিধান করো না, বাইরে যেও না, বেশি জোরে হেসো না। একজন মহিলাকে একটা অবজেক্টের মতো দেখা হয়। রণবীর কাপুরের একটা ক্রাইং ওয়ার্থি অ্যান্ড স্কোর মোর উইথ এক্স ব্লাস্ট সেই মানসিকতায় দর্শায় যে একজন মেয়ে তো একটা অবজেক্ট। করিনা কাপুরের একটা গান, তন্দুরি মুরগি হু ইয়ার, ঘটকালে মুঝে অ্যালকোহল সে, अब पटाले मुझे मिस्ड कॉल से। बादशाह गान, मैं वो हूं जिसके बारे में चेतावनी देता होगी तेरी माँ। অর্থাৎ এরকম হামলাকারীদের গ্ল্যামারাইজিং করে বিষাক্ত পুরুষত্বকে সন্তোষজনক করা হচ্ছে এসব ফিল্ম এবং গানগুলোতে। ভার্জিন বউ চাই, কিন্তু ব্যাংককের খিলাড়ি। 6টা মেয়ে দ্বারা ঘেরা একটা লোক স্ট্যান্ড, কিন্তু 6টা ছেলে দ্বারা ঘেরা একটা মেয়ে, একজন স্ল্যাট। আর তারপর এসব গায়করা বলে তাদের বাড়িতেও তো ফিমেল ফ্যামিলি মেম্বার্স আছে। তাদের মিউজিক সবসময় দায়িত্ব এবং সম্মানের জায়গা থেকে আসে। সিঙ্গার হানি সিংও অনেক আক্রোশ দেখিয়েছেন এই কলকাতা কেসকে নিয়ে, কিন্তু তিনি তার গানে কি লেখেন? ব্রাউন গার্লস ছে মেরে মান ভাটতি নেই, মাই শের হু ঘাস চমতা নেই। যতক্ষণ মহিলাদের প্রতি এমন অবজেক্টিফিকেশন হবে এই রেপ কালচার, ততক্ষণ থাকবে, ততক্ষণ এই সমস্যার সমাধান হবে না। আর এই সলিউশনের কথা বললে তো এখানে 3 ধরনের সমস্যা আসে। প্রথমত, এমন কোনো অবস্থা যা কোনো ব্যক্তির ব্যক্তিত্বকে ধ্বংস করতে পারে। দ্বিতীয়ত, সেই সোসাইটিয়াল অ্যাটিটিউড যার কারণে এরকম লোক নিজেকে প্রভাবশালী করার তাগিদ, রাগ, সেক্সিজম একজন মেয়ের উপর বের করে। আর তৃতীয়ত, ম্যাটেরিয়াল কন্ডিশনস যা গড়বড় হওয়ার ফলে এমনটা সম্ভব হয়। এই সমাজ থেকে এসব সমস্যা দূর করার জন্য আমাদের এই 3 ফ্রন্টে কাজ করতে হবে, আর প্রতিটা মানুষকে এখানে অংশ নিতে হবে। প্রথমে যে রুট কারণগুলো আছে সেগুলোকে সরাতে হবে, যাতে এসব টুইস্টেড ব্যক্তিত্ব প্রতিরোধ করা যায়। সরকারকে এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্টে ওম্যান এম্পাওয়ারমেন্ট স্পিড অ্যাপ করতে হবে। মানুষকে শিক্ষিত করা হোক, শিক্ষাকে 1 নম্বর অগ্রাধিকার দেওয়া হোক, মানুষের রোজগারে উন্নতি আসুক, স্কুলে সেক্স সম্পর্কে শিক্ষা দেওয়া হোক, বাচ্চাদেরকে ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে বলা উচিত। সব সরকারকে আইন কানুন প্রক্রিয়ার উন্নতি করা জরুরি। দ্বিতীয়ত, সোশ্যাল অ্যাটিটিউডের কথা বলি তো এই কাজ শুধু সরকারের নয়, বরং আমাদের সব মানুষের। প্রথম কথা, সমাজ থেকে আমাদের মা বোনকে গালি দেওয়ার কথা বিলুপ্ত করতে হবে। আজ থেকে সংকল্প নিন বন্ধুরা যে আজকের পর থেকে গালাগালির ব্যবহার আর কখনো করবে না, না নিত্যদিনের জীবনে, না সামাজিক যোগাযোগের মাধ্যমে। কোনো মানুষের সাথে আপনার যত দ্বিমত থাকুক না কেন, আপনি কোনো মানুষকে যতই ঘৃণা করুন না কেন, ধর্ষণের হুমকি দেওয়া যাবে না, ধর্ষণের জোকসে হাসা যাবে না। আর এরপর সমাজে যেখানেই আমরা সেক্সিস্ট অ্যাটিটিউড দেখতে পাবো, সেটা হোক কোনো অ্যাড, হোক কোনো ফিল্ম, হোক কোনো গান, হোক কোনো ইউটিউব ভিডিও, হোক কারো কমেন্ট, হোক কারো স্ট্যান্ড আপ অ্যাক্ট, সেটাকে কল আউট করা দরকার, তার বিরুদ্ধে আওয়াজ ওঠানো দরকার। ল অ্যান্ড অর্ডারকে মজবুত করার জন্য আমাদের পুলিশের শূন্যপদ পূরণ করতে হবে। পুলিশকে আরও স্বাধীন করা জরুরি রাজ্য সরকারের কাছ থেকে, যাতে যে কোনো এরকম ঘটনায় রাজনীতি, ন্যায় বিচারে হস্তক্ষেপ না করতে পারে। আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখলেন। এই ভিডিওটা আপনার বন্ধু এবং পরিবারের কাছে শেয়ার করুন, যাতে সব মানুষের মধ্যে এই জিনিস নিয়ে সাবধানতা বাড়া যায়, যাতে সব মানুষ একসাথে এসব সলিউশনের উপর কাজ করতে পারে।
সবশেষে আপনাদের আরও একটা তথ্য জানিয়ে দিই, সম্প্রতি সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ কি হয়, তার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।